1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে অনেক আগে। 7 দফায় নির্বাচন, বাংলায় 7 দফায় নির্বাচন। শেষ দফা 1 জুন, ভোট শুরু হচ্ছে 19 এপ্রিল। তৃণমূলের তরফে প্রথমেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। 42টি আসনে প্রার্থীরা জোর কদমে প্রচার করছে। তার পাশাপাশি বিজেপিও কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা, কংগ্রেসও করেছে এবং প্রার্থী তালিকা প্রকাশ করেছে আইএসএফ। জোটে দরজা খোলা রেখে 8 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যদিও ডায়মন্ড হারবার একটা সিট, যেখানে নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছেন না এখনো পর্যন্ত নিশ্চিত নয়। আইএসএফ এর তরফে ভবিষ্যতে জানানো হবে, এমনটাই বার্তা দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যে বেশ কয়েকটি আসন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে আইএসএফ এই 8টি আসনের মধ্যে আদতে ঝড় তুলতে পারবে কি? একটা ভাঙড় থেকে এই 8টা আসনে প্রার্থীরা জেতাতে পারবে কি, সেই উত্তর খুঁজবো। ক্রসকিউর আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আমি সৈকত রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকে আমাদের সঙ্গে মুখোমুখি রয়েছেন বারাসাত লোকসভার আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। তাপসদাকে স্বাগত। এর আগেও তাপসদাকে আমরা পেয়েছি, তবে এবার একেবারে ভিন্ন পরিচয়, কারণ লোকসভা ভোটে প্রার্থী তিনি। এবং আমাদের সঙ্গে ক্রসকিউর প্রতি পর্বের মতো বরাবরের মতো রয়েছেন বিশ্বজিৎ দাস, অধ্যাপক তথা রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ দাস, এবং আমার সিনিয়র প্রডিউসার অতনু চক্রবর্তী। তাপসদা, আগের থেকে এখন যে এসছেন অনেকটাই আলাদা। এবার আপনি প্রার্থী বারাসাত থেকে, কতটা আশাবাদী জয়ের বিষয়ে? প্রথম কথা, আপনি একটা টার্ম ব্যবহার করলেন, আমি এখানে আপত্তি জানাচ্ছি। আগের থেকে আলাদা, কোনো আলাদা না। আমরা হচ্ছে মাঠে ময়দানে শ্রমজীবী মানুষের প্রার্থী। হ্যাঁ, প্রার্থী হয়েছে, কি হয়েছে? তার জন্য আমার গলাটা মোটা হয়ে যাবে, 5টা সিকিউরিটি নিয়ে ঘুরতে হবে, গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে ঘুরতে হবে না। এই সংস্কৃতিটা তৈরি করেছে তথাকথিত যে শাসক দলগুলো, এবং তার প্রমাণ আপনারা পেয়েছেন। ডিয়ার লটারির টাকা, ওই সাম্রাজ্যবাদীদের টাকা, লগ্নি পুঁজির টাকা দিয়ে করেছে। আমরা একদম খেটে খাওয়া মানুষের নিচুর থেকে উঠে আসা লিডার, একদম মাটির থেকে উঠে আসা লিডার, এবং নিজেদের মানে সবকিছু উজাড় করে মানুষের জন্য দেয়া নেতা। সুতরাং প্রার্থী হয়েছে বলে আলাদা কিছু নয়। তবে হ্যাঁ, প্রার্থী হয়েছে নতুন লড়াইতে একটা অধ্যায় তৈরি হলো। জয়ের বিষয়ে কতটা আশাবাদী? 100%। কারণ মানুষ কাকে ভোট দেবে? কাকলি ঘোষ দস্তিদার 3 বারের বিজয়ী। না, অবশ্যই। দেখুন, 3 বারের বিজয়ী তো অনেকেই ছিলেন এক সময়। কারণ যখন পতন ঘটে না, তখন বুঝলি একসময় 34 বছরে অনেকেই ভেবেছিল 34 বছর বামফ্রন্টের পরে কেউ হয়তো আর জিতবে না কোনোদিন। কিন্তু মানুষ ইতিহাস তৈরি করে, ইতিহাস কিন্তু মানুষ রচনা করে। তাপসদা, একেবারে মাটির মানুষ, মাটির সঙ্গে লড়াই করছেন, মাটি আঁকড়ে পড়ে আছেন। আইএসএফ কি কোনো ডিভিডেন্ড পাবে? এই ডিভিডেন্ড মানে কি? ডিভিডেন্ড ডিয়ার লটারির ডিভিডেন্ড, বা ওই যে জালি ওষুধ কোম্পানি থেকে যে টাকাগুলো নেই সেই ডিভিডেন্ড? কোন ডিভিডেন্ডটা বলছেন? আমি বলতে চাইছি, নির্বাচনে লড়তে গেলে তো টাকার দরকার হয়। এই কাম টু দ্য পয়েন্ট। এটাই তো বক্তব্য আমাদের কাছে। আপনাকে খুব স্ট্রংলি একটা কথা বলি যে আমি একমাত্র ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষ টোটাল ধরতে পারবো না, যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে লড়াই করছি, যে জিরো ব্যালেন্সে নিয়ে লড়াই করছি। তাহলে জোটটা কিসের? আমরা একটা সংস্কৃতি কিন্তু আইএসএফ নিয়ে এসছে। সেটা কি সংস্কৃতি? সমাজে যে সমাজ ব্যবস্থা চলছে, কর্পোরেট পুঁজি এখন চলছে কি? আসলে এই লড়াইটা কার লড়াই? ভালো করে বুঝবেন, এই লড়াইটা কিন্তু সাম্রাজ্যবাদী। একটু থামাচ্ছি, আপনি কতদিন রাজনীতি করছেন? আমার রাজনীতির জীবন প্রায় 40 ইয়ার্স। দলীয় রাজনীতি 3 বছর। অনেকগুলো ভোট দেখেছেন। হ্যাঁ, সংস্কৃতি দিয়ে ভোট হয়। এখন বুঝছি যে সংস্কৃতি দিয়ে ভোট হয় না, আপনাকে হওয়াতে হবে, এটাই আমার কাজ। যদি আপনি কোনো সমাজের কোনো রেভলিউশন আনতে চান, পরিবর্তন আনতে চান, তা কাউকে না কাউকে তো সামনের সারিটা নিতে হবে। যেটা আমাদের দেখবেন, একমাত্র আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী একটা কিন্তু সংস্কৃতি হাজির করছে, খেয়াল করে দেখবেন। তো একটা মুখ পেয়েছি লোক বিধানসভায়, তিনি কিন্তু সেটা প্রমাণ করছেন। ঠিক আমরা যদি পার্লামেন্টে কেউ যাই, আবার প্রমাণ করে দেব। কারণ একটা কথা জেনে রাখুন, আপনি একটা দামি কথা বলেছেন, আমি সেইটার উত্তর দিইনি। এই যে টাকার সংস্কৃতি কিন্তু আগে ছিল না, কিন্তু এই মুহূর্তে আমার কাছে বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে। মানুষ কিন্তু চোর ডাকাতদের আর চাইছে না। এবং সবচেয়ে বড় কথা দেখুন, আপনি রাম মন্দির বলুন, সিএএ বলুন, আসলে এগুলো মোদী সরকারের কোনো আসল পলিসি নয়। এইগুলো নিয়ে মানুষকে নিয়ে ভোট বাক্সে নিয়ে যাওয়া আসল উদ্দেশ্য প্রমাণ হয়ে গেছে। ইলেকট্রাল বন্ডের নামে কোটি কোটি যে টাকা
6,900 কোটি টাকা যে সমস্ত কর্পোরেট পুঁজি ওরা আত্মসাৎ করেছে তাদের স্বার্থ চরিতার্থ করাটা মূল লক্ষ্য। মানুষ যে চাইছে না চোর ডাকাতদের, এটা কি করে বুঝলেন তাপস দা? প্রথম কথা একটা জিনিস বুঝবেন, এক একটা নির্বাচন করে দেখবেন। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করে রাখছি, আমাদের ভোট হয় কোথায়? ব্যালট আর ইভিএম। আচ্ছা, ইভিএম কারা আবিষ্কার করেছিল? ভারতবর্ষ আবিষ্কার করেনি। না, যে দেশ ইভিএম আবিষ্কার করেছে সেই দেশে কি ইভিএম ভোট হয়? কেন হয় না? মানে এই এক্সপেরিমেন্ট যে আবিষ্কার করেছে তার ওখানে ভোট হতে হবে এমন কি লজিক আছে? কারণ কি হচ্ছে, আচ্ছা ইভিএম এর হ্যাকিং এর তত্ত্ব প্রথম কে নিয়ে এসেছিলেন? কে নিয়ে এসেছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন উনি আশঙ্কা প্রকাশ করেছেন, তাই তো? এখন বলছে না, কারণ কোথাও কি একটা সেটিং হয়ে গেছে দিল্লিতে, যার জন্য বলছেন না। আমি এই জিজ্ঞাসার চিহ্নটা আপনাকে দিয়ে রাখছি। এক, পঞ্চায়েত নির্বাচন হয় ব্যালটে। তৃণমূল বিজেপি এত কিছু করেছে, ভালো করে বুঝুন, অনেক কাজ করেছে ওরা, শুধু দেখায়। আমি আস্তে আস্তে দেখছিলাম বেশ কিছু দেয়ালে লক্ষ্মীর ভান্ডারে যে লক্ষ্মীর টপ এই করে লক্ষ্মীর ভান্ডারে ভোট চাইছে আমার প্রতিদ্বন্দ্বী কাকুলি ঘোষ। লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট চাইছে, হোয়াট ইজ দিস? কি, কার টাকা দিচ্ছেন উনি? আমার টাকা দিচ্ছেন তো। সরকার তো আপনার টাকাই দেবে। আমার টাকাই দেবে তো সরকার, তাকে আমরা দিই টাকাটা তাকে দেখভাল করার জন্য সুস্থভাবে। কিন্তু একটাও তো বলছে না কাজ করছে লোকে এই কারখানায়, সেটা তো দেখাচ্ছেন একবারও। উনি তো এটা দেখাচ্ছেন না যে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, কেন চাকরি পাচ্ছে না। এবং উনি তো এই পোস্টারটা লিখছেন না যে সুজেট, আপনি জানেন পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড একটা ঐতিহাসিক ব্যাপার ছিল খ্রিসমাসের দিনে, যে খ্রিস্টান মেয়েটি যে পরে মারা গেল, তখন আমাদের এই যিনি প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট কি বলেছিলেন, ওদের খদ্দেরদের সাথে গোলমাল। তাহলে নারীর সাথে খদ্দেরদের সম্পর্কটা কি উনি ভালো জানেন কিভাবে? আচ্ছা, কাকুলি ঘোষ দস্তিদারের কথা বলছেন আপনার প্রতিদ্বন্দ্বী, উনি তো তাও দেওয়ালে লক্ষ্মীর ভান্ডারের ছবি এঁকেছেন, আপনি কি আঁকছেন? আমি তো কোনো ক্ষমতাই কোনো দিই, আমি আঁকবো কেন? ছবি আঁকবো কেন? আমি যা ছবি আঁকছি মানুষের মনে, দেয়ালে ছবি দিয়ে কি হবে? ভোট দেয় মানুষ। আপনাকে ওই এক্সাম্পলটা তো দিলাম, 77 সালে কোনো দেয়াল লেখা ছিল না, বামপন্থীরা কোনো দেয়ালও লেখেনি, একটা প্রেক্ষাপট তৈরি হয়। আপনি কি মনে করেন 2024 আর 77 এক? 2077-এর একটা প্রেক্ষাপট আর 2024-এর আরেকটা প্রেক্ষাপট। কি প্রেক্ষাপট? মোদিজি নিজেই বলে দিয়েছেন 80 কোটি মানুষকে আমি ফ্রি রেশন দিচ্ছি। তাহলে কিসনা আপনা আচ্ছা দিন আয়া? 130 কোটি মানুষের দেশে 80 কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছে, তার মানে তারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তাহলে আচ্ছে দিনটা কি এলো? না, যদি এই কথা আপনি বলেন, এই যে চোর ডাকাত এরাই তো ভোটে দাঁড়িয়ে যাদের দেখা গেল টাকা নিয়েছে তারাই আবার অনেক বেশি ভোটে জিতলো, তাহলে আপনি ভোটে জিতবেন কি করে? এবার প্রশ্নটা হচ্ছে, মানুষ যে যারা ভোটে দাঁড়ায় সবাই জেতার জন্যই দাঁড়ায়, মানুষের প্রতি আস্থা রাখতে হয়। আমরা এখনো মানুষের প্রতি আস্থা রেখেছি, এবং বারাসাত কেন্দ্র এমন একটা কেন্দ্র যেটা অধিকাংশ শিক্ষিত এলাকার বাস, সংস্কৃতি প্রেমী মানুষের বাস। আপনি বিশ্বাস করেন এখনো আস্থা দিয়ে ভোটে জেতা যায়? হ্যাঁ, মানুষের প্রতি আস্থা রাখতে হবে। আমি তো মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। সামনে মানুষ দুটো চোরকে দেখছে, তার বিপরীতে কোনো ত্যাগী সন্ন্যাসী মানুষকে দেখছে কি? সেই চোরকেই তো ভোট দিচ্ছে, সেই চোরকেই তো জিতিয়ে আনছে। দেখুন, আমি মানুষকে বলবো না যে চোরকে ভোট দিচ্ছে, মানুষ কোথাও একটা ভুল করছে। দেখুন, আমার ভোটাররা, সমস্ত পিপলস হচ্ছে আমার ভোটার, এবং আমি তাদের পক্ষের লোক। তারা ভুল করলে সেই ভুল শোধরাবে মানুষই। ইতিহাস যেমন মানুষই দেখুন, মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে শ্রদ্ধা করে, মানুষ মানুষকে ঘৃণা করে, মানুষ মানুষকে খুন করে, সর্বশেষে মানুষই। বারাসাত লোকসভা কেন্দ্রে কোন বিষয় নিয়ে আপনি যাবেন মানুষের কাছে, কি করবেন জিতলে? প্রথম কথা হচ্ছে, আমি একটা পার্লামেন্টে যদি মানুষ আমাকে জেতায়, প্রথম কাজ কি হবে? টাকার দৌরাত্ম্য বন্ধ করতে হবে, চোরাই টাকা বন্ধত্ব করতে হবে, গরু পাচারের। আপনার আগে ইডি সিবিআই করে দিয়েছে, কিচ্ছু করেনি। দাঁড়ান, নারদা কাণ্ডের কি হলো? নারদা যারা টাকা নিয়েছে কি রেজাল্ট হয়েছে? কার শাস্তি হয়েছে? নারদা কি বলছেন? কার শাস্তি হয়েছে বলুন না, কার? নারদা। একটা করে বলি, নারদা কাণ্ডে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন ওইটা যে টাকা ছিল, প্রমাণ কি? আমি একটা কথা বলবো, অভিজিৎ গাঙ্গুলি উনি যেখানে গিয়ে এখন দল করেছে বলবেন না, উনি বলবেন না, দলীয় রাজনীতি করতে চলে গেছেন। আমি আপনাকে প্রশ্ন করছি, নারদা কাণ্ডের বিচার হলো না কেন? আমি বিচারের প্রতি আস্থা রেখেই বলছি, হলো না কেন? ইডি কি করলেন? কাদের নামে চার্জশিট দিয়েছে? প্রকাশ করুক। এক সপ্তাহ আগে রাজ্যের মন্ত্রীর ঘর থেকে 41 লাখ টাকা পাওয়া গেল। বুক ফুলিয়ে চলবে, তারাই আবার বুক ফুলিয়ে চলবে, মানুষ আবার তালি বাজাবে।
একটা সংস্কৃতি তৈরি তাহলে করেছে। আপনি জিতে টাকা বন্ধ করবেন কি করে? আরে এটা তো লড়াই। আপনি আমাকে বলুন, আপনাকে কত তথ্য দিই। পার্লামেন্টে এখানকার মানুষ যাদের জেতাচ্ছে, তখন তৃণমূল জিতেছে, তৃণমূল তো বিরোধী শক্তি হিসাবে ওখান থেকে যে বলে, মুখে বলে। আপনি বলুন তো আজ অব্দি যে কটা আইন, শিল্প বিরোধী মানে শ্রমিক বিরোধী আইন, সিএ, যে কটা আইন পাস হয়েছে, কৃষি বিল, এই সমস্ত আইনের সময় আমাদের যে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বা আদার্স এমপিরা কি ভূমিকা নিয়েছে? কি ভূমিকা নিয়েছে? পক্ষান্তরে সমর্থন করেছে। আপনি গিয়েও কি আপনার দলের বাইরে গিয়ে কোনো ভূমিকা নিতে পারবেন? এই যে আপনি কথা বলেছেন তার উত্তরটা আপনাকে দিচ্ছি। এবার আসুন, আপনি বললেন না প্রচুর টাকা লাগে, এই সংস্কৃতিটা করেছে কারা? কর্পোরেট পুঁজি। আজকে এখানে এমপি হচ্ছে, এমপি হয়ে গিয়ে ওখানে গিয়ে আর মানুষের এমপি থাকে না, কর্পোরেট পুঁজির দাসত্ব করে। তার এমপিটা হয়ে যায় তখন আদানি, আম্বানি, আরো যারা আছে, যেমন মহুয়া মিত্র তার কেসে ফাঁসলেন। কংগ্রেস জামানায় এই যে কর্পোরেটরা দেশ চালিয়েছে, বিজেপি ক্ষমতায় কর্পোরেটরা চালাচ্ছে, আপনারা কাদের দিয়ে চালাবেন? আপনাকে বলুন, আমি একটা কথা বলি, কর্পোরেটরা দেশ চালাচ্ছে আপনি স্বীকার করছেন, কিন্তু আমি কি কর্পোরেট? এবার আমি একটা মানুষ যখন এমপি হয়ে যাচ্ছি, তখন আমার কি আছে দেওয়ার? ভোটারকে কি দেবে? ভোটারকে দেওয়ার আছে, ভোটারের কথা, মানুষের কথা পার্লামেন্টে তোলাটাই তো আমার কাজ। এখানকার দাবিটা তুলবে কে? বিরোধীদের কাজ কি? আমি তো ক্ষমতায় যাচ্ছি না, আমি জিতে তো ক্ষমতায় যাব না, তাহলে আমার কাজটা কি? বিরোধী কণ্ঠস্বর গণতন্ত্রের সবচেয়ে বড় জরুরি। আপনার কি মনে হয় ভারতবর্ষে বিরোধী কণ্ঠস্বর বলে কিছু আছে? বিরোধী কণ্ঠস্বর বলে অবশ্যই আছে। না থাকলে আজকে কৃষি বিরোধীদের নয়, কৃষকরা প্রতিরোধ করেছে। তাহলে এটাই তো বিরোধী আন্দোলন গড়ে ওঠে। না, আপনি তো দলীয় রাজনীতির কথা বলছেন। আমি দলীয় রাজনীতির কথা বলছি না। দলীয় রাজনীতিগতভাবে এই কৃষকদের সবাই সামর্থ্য করেছিল পার্টিগুলোর ভাবে। কৃষক যার যার লড়াই সেই তোলে। একটা জিনিস জানবেন, যে লড়াই কিন্তু ওঠে, আজকে যে শিক্ষকরা যে বসে আছে তাদের দাবি নিয়ে ওঠে। এবার আপনাকে স্ট্যান্ড নিতে হবে, আপনি কার পক্ষে? কৃষকের পক্ষে না শ্রমিকের পক্ষে? একটা দল কি করতে পারে? একটা দল সমাজ পরিবর্তনের ক্ষেত্রে আমাদের দল ধাইমার কাজ করবে। তাই যদি হয় ধাইমার কাজ করবে। সিএ, এনআরসি, আপনারা কি করছেন? আমরা তো সিএর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে প্রথম মামলাটা নওশাদ সিদ্দিকী করেছে, এখনো পেন্ডিং। সমস্ত কাজ দেখুন পেন্ডিং থাকা সত্ত্বেও কার্যকরী হয়েছে। এটা তো অসাংবিধানিক, এটা তো অসাংবিধানিক। এক, দ্বিতীয় কথা আপনাকে বলি, এটা হচ্ছে একটা ফানুস। আমি আপনাকে বলি, কে মতুয়ারা সবাই নাগরিক, আবার নতুন করে আপনার তো অনেক মতুয়া ভোটার, আপনার ভয় লাগে না যে ভোট দেবে? কেন বলছে মতুয়ারাও বুঝে গেছে এখন, এই যে এখন সিএ যে পোর্টালটা খুলেছে, সেই পোর্টালটা যদি অ্যাপ্লাই করে সেই তো বেনাগরিক হয়ে যাবে। একদিন সে ভোট দিল, সে নাগরিক ছিল না। সিএ সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য, আমি কেন প্রমাণ দেব আমি নাগরিক কিনা? আর তাহলে সে প্রমাণটা আগে মোদিকে দিতে হবে, মোদিজিকে দিতে হবে। পরিষ্কার বক্তব্য, মোদিজি আগে প্রমাণ দেন উনি ভারতীয় নাগরিক। যেসব ক্রাইটেরিয়া উনি আনছেন সেই ক্রাইটেরিয়া উনি অমিত শাহ দিন। অমিত শাহ কোথাকার লোক, তার অরিজিন কোথায় বের করুন। আচ্ছা, তারপর একটা খুব মানে আপনি উদ্বাস্তুদের সেন্টিমেন্ট দেখাচ্ছেন সিএর মাধ্যমে যে ভোট ক্যারি করার জন্য, কিন্তু উদ্বাস্তুদেরকে আপনি অন্য জায়গায় ফেলে দেবেন না তো। সরকার গঠন করার লক্ষ্যে এগিয়ে আছে বিজেপি। না, মানতে পারছি না এখনই। কি করে পারছেন? সেটা আপনারা মিডিয়া খাওয়াচ্ছেন। কি করে পারছেন? আপনারা মিডিয়া খাওয়াচ্ছেন। কারণ দেখুন, উত্তর ভারত দক্ষিণ ভারত, আপনারা অন ক্যামেরা বলে যাচ্ছে, উত্তর ভারত দক্ষিণ ভারতে ব্যাক ফুটে চলে যাচ্ছে, মোদি যাচ্ছে। আপনাদের পরিসংখ্যান আছে, আমি উত্তর ভারত দক্ষিণ ভারত রাজ্য বলবো না, কোথায় রাজ্য আমি স্পেসিফিক বলবো না, কিন্তু আমরাও পলিটিক্যাল ময়দানে আছি, আমাদের কাছে কিছু খবর থাকে। আজকে কেন এখানে সেটিং হচ্ছে, দিদি মোদির সেটিংটা এখানে হচ্ছে কেন? ধরুন না, কেজরিওয়ালকে যে আইনের বলে গ্রেপ্তার করা হলো, সেই আইনে অ্যারেস্ট হয় না। দিদি মোদি সেটিং করে তো সরকারে তৃণমূল আসছে না, সরকারে দিলে বিজেপি আসার জন্য সেটিংটা করছে। তৃণমূলকে আপনি আলাদা করছেন কেন? না না, সরকারে আসার জন্য বিজেপি করছে, তো সরকারে বিজেপি আসছে, যেভাবেই আসুক। আপনাকে আইএসএফ তো আসছে না, আমি কংগ্রেস তো আসছে না। আপনার যুক্তিটা কি? আমি বলছি আইএসএফ কংগ্রেস আসছে না, বিরোধী শক্তিরা আসবে ক্ষমতায়, বিজেপি বিরোধী শক্তি আসবে। আপনি বিজেপি আর তৃণমূলকে বলছেন, আবার ইন্ডিজোট তো হয়নি কিছু, ইন্ডিজোট নেই। বিরোধী শক্তিটা কে, কোন দল আসবে? আরে বিরোধী শক্তি এখন দেখুন, এটা তো মানতে হবে যে বিজেপি বিরোধী প্রধান মুখ হচ্ছে কংগ্রেস, প্রধান মুখ কংগ্রেস, কিন্তু কংগ্রেসের সাথে আঞ্চলিক দলগুলোকে নিয়েই চলতে হচ্ছে। আজকেও কিন্তু বিজেপিকে আঞ্চলিক দলের উপর ভরসা রাখতে হচ্ছে। এখন এটা একটা মানে যাই হোক একটা তৈরি হয়েছে সারা ভারতবর্ষের উপর, আঞ্চলিক দলের উপর সবাইকে। তার কারণ মমতা ব্যানার্জি একমাত্র বিজেপিকে রুখে দিতে পেরেছে, আপই পেরেছে বিজেপিকে রুখে দিতে, অন্যরা পারে। মমতা ব্যানার্জিকে বিজেপিকে রুখে দেয়নি, মমতা ব্যানার্জিকে বসিয়ে রেখেছে বিজেপি, আরএসএস। একমাত্র দল, আগেও আপনাদের ক্যামেরায় বলেছি, একমাত্র দল যে দলটা নিজে চালায় না,
এ তো আপনি পারসেপশন থেকে বলছেন, Perception রেজাল্ট কি কি? বলছে? তাহলে মোহন বাগান 2021 নির্বাচনে কতবার এসছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এসছে। আর তার বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ দেখেছেন? হয়ে জিতেছে। শুনুন, আপনাকে বলি, বিজেপির 1 নম্বর সূত্র আগেও আপনাদের বলেছি, বাম আর ইসলাম, এখনো বলে যাচ্ছি, বিজেপি চায় মমতা থাকলে তার লাভ, কিন্তু বামপন্থা বা অন্য শক্তি উঠে আসুক এটা তারা চায় বেশ, না। একেবারে তাপসদা, সিএ নিয়ে কথা বলবো, আরএসএস এর ভূমিকা কি তৃণমূল এবং বিজেপির ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে, সেই নিয়েও কথা বলবো। তবে সময় এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকবেন।